বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী, আজকে আমরা ক্যামব্রিজ বুক 8 এর টেস্ট অন এর রিডিং প্যাসেজ অন নিয়ে আলোচনা করব। তো প্যাসেজটা আমরা খুবই বিস্তারিত থেকে শুরু করব। যারা খুবই দুর্বল তারা প্রথম পার্ট দেখবে, এবং যারা মনে করে যে না আসলে আমাদের প্রথম পার্ট দরকার নাই, আমি তাদেরকে প্রথম পার্ট স্কিপ করার জন্য অনুরোধ করব। তো এখানে কোশ্চেনে বলছে এ ক্রনিকল অফ টাইম কিপিং। ক্রনিকল মানে হচ্ছে কাহিনী, আর টাইম কিপিং হচ্ছে সময় সংরক্ষণ, অর্থাৎ কিভাবে সময় সংরক্ষণ আগে করত সেই বিষয়ে আলোচনা করবে এখানে। অর্থাৎ সময় সংরক্ষণ করত ঘড়ি দিয়ে, সেই বিষয়ে আলোচনা করবে। অর্থাৎ সেইটা কিভাবে আবির্ভাব হয়েছে সেইটা নিয়ে এখানে আলোচনা করবে। এখানে বলছে আওয়ার কনসেপশন অফ টাইম ডিপেন্ডস অন দ্য ওয়ে উই মেজার ইট। অর্থাৎ এখানে বলছে আওয়ার কনসেপশন, অর্থাৎ আমাদের ধারণা, অফ টাইম ডিপেন্ডস মানে সময়ের উপর নির্ভর করে যে আমাদের ধারণা, এটা কিভাবে মাপার প্রচলন শুরু হয়েছে সে সম্পর্কে এখানে আলোচনা করছে। এখানে আমাদের একাধিক প্যাসেজ আছে, আমরা একটু বোঝার সুবিধার জন্য একটু বিস্তারিত আলোচনা করব যাতে আমাদের কোশ্চেনগুলো ধরতে সহজ হয়। এক নম্বর প্যাসেজে বলছে, প্রথম বলছে এক নম্বর প্যারায় বলছে অ্যাকর্ডিং টু দ্য আর্কিওলজিক্যাল এভিডেন্স। আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব, যারা অর্থাৎ অতীত কাহিনী নিয়ে গবেষণা করে তাদেরকে আর্কিওলজিস্ট বলে। এখানে আর্কিওলজিক্যাল মানে প্রত্নতত্ত্বর এভিডেন্স মানে প্রমাণ স্বরূপ। At least 5,000 years ago and long before the advent of the Roman Empire, the Babylonians began to measure time, introducing calendars to coordinate communal activities, to plan the shipment of goods, and in particular to regulate planting and harvesting. এখানে বলছে প্রত্নতত্ত্ববিদের প্রমাণ হিসেবে 5,000 বছর বা তারও পূর্বে, অর্থাৎ রোমান যে সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যর আবির্ভাবের পূর্বে বেবিলিয়ান বিজ্ঞান অর্থাৎ বেবিলিয়ানরা সময় মাপা শুরু করেছে। ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার্স টু কোঅর্ডিনেট কমিউনিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তারা ক্যালেন্ডার প্রচলন করেছে বিভিন্ন, এই কমিউনিয়াল মানে হচ্ছে সামাজিক, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য তারা এই ঘড়ির প্রচলন শুরু করছে। কারা? বেবিলিয়ানরা। পরে আরো বলছে টু প্ল্যান দ্য শিপমেন্ট অফ গুডস, অর্থাৎ পণ্য সরবরাহ করার জন্য। And in particular to the regulate planting and harvesting, এবং শস্য লাগানো এবং ফসল কাটার জন্য তারা এই ক্যালেন্ডারটা প্রচলন করছে। They based their calendars on 3 natural cycles, তারা এই প্রাকৃতিক 3টা সাইকেলের উপর তারা এইটার উপর বেস করে তারা তাদের ক্যালেন্ডারটা প্রচলন করছে। এবং এই সাইকেলগুলো কি? সোলার ডে অর্থাৎ সৌরদিন। এখানে বলছে যে সময়গুলোয় সূর্যের তাপমাত্রা অত্যাধিক বেশি থাকে, এবং পরবর্তীতে বলছে মার্কড বাই দ্য সাকসেসিভ পিরিয়ডস, এবং এটা পর্যায়ক্রমে ওরা ভাগ করছে অফ লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ আলোর অংশ এবং অন্ধকার অংশ। As the earth rotates on the axis, the lunar month following the phases of the moon as it orbits the earth and the solar year, অর্থাৎ এখানে বলছে সাধারণত একটা মাসের ভিতর যে অন্ধকারাচ্ছন্ন সময় থাকে, আমরা বাংলায় যেটাকে বলি অমাবস্যা, এবং আরেকটা আছে পূর্ণিমা, এই অনুসারে ওরা সময়টাকে ভাগ করছে এবং এইটারে মার্ক করছে। এবং আরো বলছে
সোলার ইয়ার অর্থাৎ সৌরবর্ষ। সৌরবর্ষ এখানে সৌরবর্ষ বলতে ওরা লিপ ইয়ার বুঝাইছে, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর অন্তর যে বছরে যে সময়ের যে বৃদ্ধি হয় সেটা সম্পর্কে বলছে। পরে বলছে ডিফাইন্ড বাই দ্য চেঞ্জিং সিজনস দ্যাট অ্যাকম্পানি আওয়ার প্ল্যানেটস রিভলিউশন অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ এইগুলোর উপর বেস করে এই গ্রহগুলো আবর্তিত হয় সূর্যের চারপাশে। তো আমরা প্রথম প্যারা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আমি একটু ভিডিওটা যাতে শর্ট হয় সেজন্য আমি একটু দ্রুত বলতেছি। বি নম্বর বলছে বিফোর দ্য ইনভেনশন অফ আর্টিফিশিয়াল লাইট, অর্থাৎ কৃত্রিম আলো, অর্থাৎ আমরা এখন যে লাইট ইউজ করি অর্থাৎ বৈদ্যুতিক বাতি, সেইটা আবির্ভাবের পূর্বে দ্য মুন হ্যাড গ্রেটার সোশ্যাল ইম্প্যাক্ট, মানে এই কৃত্রিম বাতি আবিষ্কারের পূর্বে চাঁদের একটা বড় প্রভাব ছিল বিভিন্ন সামাজিক কার্যক্রমে। অ্যান্ড ফর দোজ লিভিং নিয়ার দ্য ইকুয়েটর ইন পার্টিকুলার ইটস ওয়াক্সিং অ্যান্ড ওয়ার্নিং ওয়াজ মোর কনসপিসিয়াস দেন দ্য পাসিং অফ দ্য সিজন। পরবর্তীতে বলছে অ্যান্ড ফর দোজ, এবং এটা সবচেয়ে বেশি ছিল ইকুয়েটর, একটা রেখা আছে আমাদের পৃথিবীর উপরের অংশে একটা রেখা আছে, এটাকে বলে ইকুয়েটর। এই বিশেষ করে এই ইকুয়েটর অঞ্চলে এটার একটা বড় প্রভাব ছিল। কার প্রভাব ছিল? চাঁদের। দেন দ্য পাসিং অফ দ্য সিজনস, অর্থাৎ যখন বিভিন্ন ঋতু আবর্তিত হতো তখনকার কথা বলছে। পরবর্তীতে বলছে হেন্স দ্য ক্যালেন্ডার্স দ্যাট ওয়ার ডেভেলপড এট দ্য লোয়ার ল্যাটিটিউড ওয়ার ইনফ্লুয়েন্সড মোর বাই দ্য লুনার সাইকেল দেন বাই দ্য সোলার ইয়ার। পরে বলছে অর্থাৎ ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশের নিচের দিকে এখানে সোলার ইয়ারের সৌরবর্ষ চেয়ে চাঁদের একটা বড় প্রভাব ছিল, চন্দ্রবর্ষের একটা বড় প্রভাব ছিল। পরে বলছে ইন মোর নর্দার্ন ক্লাইম্বস, ক্লাইম্বস মানে অর্থ হচ্ছে আরোহণ করা, আর নর্দার্ন মানে হচ্ছে উত্তর মেরু, অর্থাৎ আমরা যদি উত্তর মেরুর দিকে এগিয়ে যাই। হাউএভার হোয়ার সিজনাল এগ্রিকালচারাল ওয়াজ প্র্যাকটিস, এখানে বলছে যেখানে ঋতুর উপর নির্ভরশীল কৃষিকাজের অনেক প্রচলন আছে। অর্থাৎ এখানে আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি, অর্থাৎ আমরা যদি উত্তর মেরুর দিকে এগিয়ে যাই তাহলে ওখানে শীত বেশি এবং বরফ পড়ে, তার মানে ওইখানে সিজনাল এগ্রিকালচারের প্রচলন আছে। অর্থাৎ ওখানে সাধারণত শীতের মৌসুমে আসলে চাষাবাদ করা যায় না, ওরা সেটাই বলছে। অর্থাৎ গ্রীষ্মের সময় ওইখানে যে সিজনাল যে এগ্রিকালচার সেটা প্র্যাকটিস করে ওরা। পরবর্তীতে বলছে দ্য সোলার ইয়ার বিকাম মোর ক্রুশাল, ক্রুশাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেখানে শীত বেশি পড়ে ওইখানে সোলার ইয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। পরে বলছে অ্যাজ দ্য রোমান এম্পায়ার এক্সপ্যান্ড নর্থওয়ার্ড, অর্থাৎ এই রোমান সাম্রাজ্য এক্সপ্যান্ড মানে বিস্তৃতি লাভ করছিল নর্থওয়ার্ড অর্থাৎ উত্তর দিকে, অর্থাৎ উত্তর মেরুর দিকে। ইট অর্গানাইজড ইটস অ্যাক্টিভিটি সার্ট ফর দ্য মোস্ট পার্ট অ্যারাউন্ড দ্য সোলার ইয়ার, যেহেতু এটা উত্তর মেরুর দিকে ওদের সাম্রাজ্য এক্সপ্যান্ড করছে তার জন্য ইট অর্গানাইজড এটা সুবিন্যস্ত করছে ইটস অ্যাক্টিভিটি তার কার্যক্রম, অর্থাৎ কার কার্যক্রম? এই রোমান এম্পায়ারের কার্যক্রম সঠিকভাবে করার জন্য তারা এই অ্যারাউন্ড দ্য সোলার ইয়ার অর্থাৎ সৌরবর্ষ নিয়ে ওরা অনেক কাজ করছে, অর্থাৎ সময় নিয়ে ওরা আসলে কাজ করছে, এটাই বুঝাইছে। তো আমাদের দুইটা প্যারাগ্রাফ শেষ, আমরা 3 নম্বর প্যারাগ্রাফ। 3 নম্বর প্যারায় বলছে সেঞ্চুরিজ বিফোর দ্য রোমান এম্পায়ার দ্য ইজিপ্টিয়ানস হ্যাজ ফর্মুলেটেড এ মিউনিসিপাল ক্যালেন্ডার হ্যাভিং
12 months of 30 days with 5 days added to approximate the solar year। অর্থাৎ রোমান যে অধিপতি অর্থাৎ রোমান যে সাম্রাজ্য তারও শতবর্ষ পূর্বে ইজিপ্টিয়ানস অর্থাৎ মিশরীয়রা মিউনিসিপাল মানে একটা শহুরে ক্যালেন্ডারের প্রচলন করেছিল। তাদের ভিতর কি ছিল 12 মাস এবং এই প্রত্যেকটা মাস আবার 30 দিনে বিভক্ত ছিল। পরে বলছে এবং এই যে উইথ 5 days added to approximate the solar year এবং সৌর বর্ষর পর তারা অতিরিক্ত 5 দিন যোগ করত। পরে বলছে each period of 10 days was marked by the appearance of special groups of stars called decans এবং বলছে each period অর্থাৎ প্রত্যেকটা অংশে তারা 10 দিনকে আলাদাভাবে মার্ক করত। কার উপর বেস করে মার্ক করত যে একটা তারকা ছিল, এটার কল ছিল ডিকান্স। ডিকান্স মানে হচ্ছে যাজক। এই যাজক নামে একটা তারকা ওরা নামকরণ করছে, এর উপর বেস করে ওরা এই 10 দিনকে বিভক্ত করত। পরে বলছে এট দ্য রাইজ অফ দ্য স্টার সিরিয়াস জাস্ট বিফোর সানরাইজ অর্থাৎ সূর্যাস্তের পূর্বেও আর একটা তারকা যার নাম ওরা দিছে সিরিয়াস জাস্ট বিফোর সানরাইজ। এটার কথা বলছে হুইচ অকর্ড অ্যারাউন্ড অল ইম্পর্টেন্ট অ্যানুয়াল ফ্লাডিং অফ দ্য নীল অর্থাৎ নীল নদীর চারপাশে যখন বন্যার প্রবণতা ছিল, এই বন্যার প্রবণতা আবার নির্ভর করত এই যে তারকা, এই তারকাটার উপর। পরে বলছে 12 ডিকান্স কুড বি সিন স্প্যানিং দ্য হেভেন্স। 12টা তারার কথা বলছে, এটা আমাদের দরকার নেই। পরবর্তীতে বলছে the cosmic significance of the Egyptians placed in the 12 decans led them to develop a system in which each interval of darkness and later each intervals of daylight। ওরা বলছে ওরা যেহেতু এই সময়কে 12 মাসে ভাগ করেছে এবং এই 12 মাসকে ওরা আবার ডিকান্স মানে যাজক 12টা যাজক সংখ্যার উপর বেস করে একটা সিস্টেমের আবির্ভাব করেছে, একটা পদ্ধতি প্রচলন করেছে। এই পদ্ধতির ভিতর আবার ওরা ওই যে আগের মতনই আধার এবং অন্ধকার অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা এইটার উপর বেস করে ওরা 12টা ভাগে ভাগ করছে। অর্থাৎ এই যে 12 মাসের ভিতর আবার আলাদা আলাদা ভাবে 12 24টা পার্ট থাকবে, সেখানে আবার ওই যে অমাবস্যা পূর্ণিমা এভাবে ওরা ভাগ করছে। পরে বলছে these periods became known as temporal hours because their duration varied according to the changing length of the days and nights with the passing of the season। পরে বলছে এই যে টেম্পোরাল আওয়ার্স অর্থাৎ এই যে পিরিয়ডটা এটা ক্ষণস্থায়ী, কারণ এটা নির্ভর করে অনেক ক্ষেত্রেই ঋতুর উপর, কারণ অনেক সময় অনেক সিজনে দিন বড় থাকে, অনেক সিজনে রাত বড় থাকে, এটার উপর এটা নির্ভর করে। এটাই ওরা বলছে এই সিজনের উপর নির্ভর করে। সামার্স আওয়ার্স আর লং বলছে যে গ্রীষ্মকালে ঘন্টা বড় হয়, উইন্টার শীতের সময় ঘন্টা ছোট হয় অর্থাৎ সময় ছোট হয়। অনলি অ্যাট দ্য স্প্রিং অ্যান্ড দ্য অটম শুধুমাত্র স্প্রিং এবং অ্যাটামে এটা একই রকম থাকে, এটার কথা বলছে। এর পরবর্তীতে বলছে এই অংশটা আমরা আগেই বলেছি হোয়ার দ্য ডেলাইট অ্যান্ড ডার্কনেস ইকুয়াল অর্থাৎ যখন এই যে স্প্রিং এবং অ্যাটামে দিন এবং রাত সমান। টেম্পোরাল আওয়ার্স হুইচ ওয়ার ফার্স্ট অ্যাডপ্টেড বাই দ্য গ্রিক অ্যান্ড দেন দ্য রোমান্স অর্থাৎ এই যে টেম্পোরাল আওয়ার্স এটা প্রথম এই ধারণাটা প্রথম দেশে গ্রিকরা এবং পরবর্তীতে রোমানরা হু ডিসমেন্টেড দেম থ্রুট ইউরোপ। তারপর ওরা এই ধারণাটা সমগ্র ইউরোপে ছড়িয়ে দিয়েছে। রিমেইনড ইন ইউজ ফর মোর দেন 2000 অর্থাৎ 2500 বছর পর্যন্ত এই ধারণাটা বলবৎ ছিল। পরে আমরা ডি প্যারায় চলে যাব। বলছে ইন
order to track temporal hours during the day. Inventors created sundials, অর্থাৎ এই যে ক্ষণস্থায়ী সময় যখন আবির্ভাব হয়েছে তখন আবিষ্কারকরা একটা পদ্ধতি তৈরি করেছে, এটাকে বলছে সানডায়ালস, হুইচ ইন্ডিকেট টাইম বাই দ্য লেন্থ অফ দ্য ডিরেকশন অফ দ্য সানস শ্যাডো। ওরা এটা নির্দেশিত করত, ইন্ডিকেট অর্থাৎ নির্দিষ্ট করত সূর্যের ছায়ার মাধ্যমে, অর্থাৎ ছায়ার লেন্থ দেখে ওরা সময় নির্ধারণ করত। দ্য সানডায়ালস কাউন্টার পার্ট দ্য ওয়াটার ক্লক ওয়াজ ডিজাইন টু মেজার টেম্পোরাল আওয়ার্স অ্যাট নাইট। পরে বলছে দ্য সানডায়ালস কাউন্টার পার্ট দ্য ওয়াটার ক্লক, মানে সানডায়ালের আর একটা অংশ ছিল যেটাকে ওরা বলতো কাউন্টার পার্ট, আর একটা ছিল কি ওয়াটার ক্লক। এই ওয়াটার ক্লক দিয়ে তারা সময় মেজার করতো কখন? রাতে, কারণ রাতে তো আর সূর্যের ছায়া পাওয়া যাবে না, সেই জন্য রাতের সময় নির্ধারণ করার জন্য ওরা এই ওয়াটার ক্লক ব্যবহার করত। পরবর্তীতে বলছে অন অফ দ্য ফার্স্ট ওয়াটার ক্লক ওয়াজ এ বেসিন উইথ এ স্মল হোল নিয়ার দ্য বটম থ্রোট হুইচ দ্য ওয়াটার ড্রিপ্ট আউট। ড্রিপ্ট মানে ফোঁটা ফোঁটা পড়া, অর্থাৎ এই ওয়াটার ক্লকের নিচে একটা বেসিন ছিল, এই ওখানে আবার একটা ছোট ছিদ্র ছিল এবং ওইখান থেকে পানির ফোঁটা ফোঁটা পড়তো। দ্য ফলিং ওয়াটার লেভেল ডিনোটেড দ্য পাসিং আওয়ার অ্যাজ ইট ডিপড বিলো আওয়ার্স লাইন ইনস্ক্রিপ্ট অন দ্য ইনার সারফেস। অর্থাৎ এই যে পানি পড়ার মাধ্যমেই ওরা ডিনোট মানে নির্দিষ্ট করত কতটুক সময় অতিবাহিত হয়েছে। অলদো দিস devices performed satisfactory around the Mediterranean, then could not always be depend on the cloud and often freezing weather of northern Europe. বলছে যদিও এই যন্ত্রটা স্যাটিসফ্যাক্টরি পারফর্ম, অর্থাৎ এই যন্ত্রটার পারফরমেন্স ছিল আশানুরূপ মেডিটেরিয়ানের কাছাকাছি। পরে বলছে এটা আসলে এই যে ফ্রিজিং, দে কুড নট অলওয়েজ বি ডিপেন্ড অন দ্য ক্লাউড, এটা অর্থাৎ মেঘের উপর নির্ভর করতো না, এবং অফেন ফ্রিজিং ওয়েদার নর্দার্ন ইউরোপ, কিন্তু নর্দার্নে প্রায়ই ফ্রিজিং থাকতো, অর্থাৎ অধিক ঠান্ডা থাকতো। অর্থাৎ এখানে বলছে মেঘের কারণে কোনো সমস্যা হইতো না, কিন্তু নর্দার্নে অর্থাৎ আরো যদি উত্তর মেরুতে যায় সেখানে টেম্পারেচার অনেক লো ছিল, সেটার কথা বলছে। তার মানে টেম্পারেচার যদি লো হয় তাহলে সেক্ষেত্রে তো এই যে ওয়াটার ক্লকের পানি জমাটবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তখন তো আর পানি ফোঁটা ফোঁটা পড়বে না, সেটাই বলছে। অর্থাৎ ফ্রিজিং যদি হয়, টেম্পারেচার যদি কমে, সেক্ষেত্রে সমস্যা হবে। আমাদের পরবর্তী প্যারায় যদি আমরা চলে যাই, এখানে বলছে দ্য অ্যাডভান্ট মানে আবির্ভাব। দ্য অ্যাডভান্ট অফ দ্য মেকানিক্যাল ক্লক মেন্ট দ্যাট অলদো ইট কুড বি অ্যাডজাস্ট টু মেনটেন টেম্পোরাল আওয়ার্স, অর্থাৎ যান্ত্রিক ঘড়ি আবিষ্কারের সময় এটাকে অ্যাডজাস্ট করতে হতো কার সাথে? এই যে টেম্পোরাল আওয়ার্সের সাথে, অর্থাৎ ক্ষণস্থায়ী যে সময় এর সাথে। ইট ওয়াজ ন্যাচারালি সুইটেড টু কিপিং ইকুয়াল অনস, প্রাকৃতিকভাবেই এটা আর একটার সম্পূরক ছিল, অর্থাৎ পরিপূরক হিসেবে ব্যবহার করা যেত। উইথ দিস হাউএভার arose the question of when the began counting, and so in the early 14th century a number of system evolved. অর্থাৎ আরো কিছু কিছু সমস্যার কারণে 14 শতকের শুরুর দিকে কিছু পদ্ধতি আবির্ভাব হয়। দ্য স্কিমস দ্যাট divided the day into 24 equal parts varied according to the start of the count. বলছে এই স্কিমের ভিতর বিভিন্ন ধরনের প্রচলন ছিল। যে প্রথমত বলছে তারা একটা দিনকে 24টা ইকুয়াল পার্টে ভাগ করত অ্যাকর্ডিং টু দ্য স্টার্ট অফ দ্য কাউন্ট,
কিন্তু 24টা ভাগে ভাগ করত, কিন্তু বলছে আসলে কাউন্ট কখন থেকে শুরু করবে, অর্থাৎ কোন সময় থেকে সময় গণনা শুরু করবে। পরবর্তীতে বলছে ইটালিয়ান আওয়ার্স বিগিন অ্যাট সানসেট, অর্থাৎ ইটালির যে সময় গণনা সেটা সূর্যাস্তর পর শুরু হইতো। বেবিলিয়ান আওয়ার্স সানরাইজ, বেবিলিয়ানরা যে সময় গণনা করত তারা সূর্যোদয় থেকে শুরু করত। অ্যাস্ট্রোনমিক্যাল অর্থাৎ জ্যোতিষবিদরা মিডনাইটে সময় গণনা শুরু করত এবং ওদের ক্লকটাকে বলতো গ্রেট ক্লক। আওয়ার্স ইউজড ফর সাম লার্জ পাবলিক ক্লকস ইন জার্মানি, এবং জার্মানিতে কিছু পাবলিক ক্লক ছিল বৃহৎ আকারের, এটা আবার মিডনাইটে কাউন্ট করতো, অ্যাট মিডনাইট। ইভেনচুয়ালি দিস ওয়ার superseded by a small clock on French hours. ইভেনচুয়ালি মানে হচ্ছে ঘটনাক্রমে, সুপারসিডেড মানে স্থানান্তর করেছে স্মল ক্লক, অর্থাৎ এই যে এখানে একটা বড় ঘড়ির কথা বলছে, সেটা থেকেই একটা ছোট ঘড়ির আবির্ভাব হয়েছে, মানে অর্থাৎ বড় ঘড়িটাকে পর্যায়ক্রমে ওরা ছোট রূপান্তর করেছে অর ফ্রেঞ্চ আওয়ার্স, এবং এইটাকে আবার বলছে ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ আওয়ার্স, হুইচ স্প্লিট দ্য ডে ইন্টু 12 hours পিরিয়ড কমেন্সিং অ্যাট মিডনাইট। পরবর্তীতে এই যে ফ্রেঞ্চ আওয়ার্স ওরা স্প্লিট মানে দুই ভাগে ভাগ করা, ওরা একটা দিনকে দুই ভাগে ভাগ করেছে এবং এটাকে দুইটা 12 ঘন্টা পিরিয়ডে বিভক্ত করেছে, অর্থাৎ 12-12-24 আকারে ওরা এটাকে বিভক্ত করেছে। এরপর আমাদের এফ প্যারাটা আমরা পড়ব। এফ এ বলছে দ্য আর্লিয়েস্ট রেকর্ড ওয়েট ড্রাইভেন মেকানিক্যাল ক্লকস ওয়াজ বিল্ড ইন 1283 ইন দ্য বেডফোর্ডশায়ার ইন ইংল্যান্ড, অর্থাৎ 1283 সালে একটা ভারী ঘড়ির প্রচলন করছে ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে। দ্য রেভলিউশনারি অ্যাসপেক্ট অফ দ্য নিউ টাইম কিপার ওয়াজ নাইদার দ্য ডিসেন্ডিং ওয়েট দ্যাট প্রোভাইড ইট মোটিভ ফোর্স নট দ্য গিয়ার হুইল হুইচ হ্যাড বিন অ্যারাউন্ড ফর অ্যাট লিস্ট 13 years, অর্থাৎ ওরা এই যে সময় গণনার যে ঘড়িটার প্রচলন করছে এটা 1300 বছর পর্যন্ত প্রচলন ছিল, এবং এটার নিচে একটা গিয়ার হুইল ছিল, এটার অনেক ওজন ছিল। দ্যাট ট্রান্সফার দ্য পাওয়ার, ইট ওয়াজ দ্য পার্ট কল্ড দ্য এসকেপমেন্ট, এবং এটা শক্তি স্থানান্তর করতো যে অংশটার মাধ্যমে, এটাকে বলতো এসকেপমেন্ট। এসকেপমেন্ট মানে গতি নিয়ন্ত্রণ। ইন দ্য আর্লি 14 অর্থাৎ 1400 সালে, দ্য কয়েল 1400 সালের সময় এই ঘড়ির সাথে একটা কয়েল স্পিনিংয়ের ব্যবহার প্রচলন শুরু হয়েছে। এটাকে বলছে গিয়ার হুইল অফ দ্য টাইম কিপার ডিসপিট দ্য চেঞ্জিং টেনশন অফ দ্য মেইন স্প্রিং বাই দ্য 16th, অর্থাৎ 1600 শতাব্দীর পর এই ঘড়ির সাথে এ পেন্ডুলাম ক্লক হ্যাড বিন ডিভিজড, এর সাথে একটা পেন্ডুলাম ক্লক যুক্ত হয়েছে। বাট দ্য পেন্ডুলাম সোয়াং ইন এ লার্জ আর্টস অ্যান্ড দোস ওয়াজ নট ভেরি এফিসিয়েন্ট, এবং এই পেন্ডুলামটা যখন দুলতো তখন একটা বড় আর্টসের মতন হয়তো, অর্থাৎ এরকম যদি দুলে এটা একটা বড় আর্টসের মতন তৈরি হবে, কিন্তু আসলে এটা ইফিসিয়েন্ট কার্যকরী ছিল না, এটার কথা বলছে, ওয়াজ নট ভেরি ইফিসিয়েন্ট। জি প্যারায় বলছে টু অ্যাড্রেস দিস এ ভেরিয়েশন অফ দ্য অরিজিনাল এসকেপমেন্ট ওয়াজ ইনভেন্টেড ইন 1670 ইন ইংল্যান্ড, ইট ওয়াজ কল্ড দ্য অ্যাঙ্কার এসকেপমেন্ট, অর্থাৎ 1670 সালে যে অরিজিনাল এসকেপমেন্ট যেটা আবির্ভাব হয়েছিল ইংল্যান্ডে, এটাকে বলতো অ্যাঙ্কর এসকেপমেন্ট, অ্যাঙ্কর এসকেপমেন্ট, হুইচ ওয়াজ লিভার বেস, মানে এটার সাথে একটা লিভার ছিল এবং শেপ লাইক এ শিপস অ্যাঙ্কর, এবং এটা দেখতে একটা
শিপস অ্যাঙ্কর অর্থাৎ ভেড়ার পায়ের মতন। দ্য মোশন অফ পেন্ডুলাম রক্স দিস ডিভাইস সো দ্যাট ইট ক্যাচেস অ্যান্ড দেন রিলিজ, অর্থাৎ এটা প্রথমে ধরতো তারপর আবার ছেড়ে দিত। ইজ টুট অফ দ্য এসকেপ হুইল ইন টার্ন অ্যালাউইং ইট টু টার্ন এ পিসেস অ্যামাউন্ট, মানে এটার সাথে ছোট খাপ খাপ আকারে ছিল, যার কারণে এটা একবার ধরতো আর আবার ছেড়ে দিত, এবং যার কারণে এই ছোট সময়ে ওরা নির্ধারণ করতে পারতো, এই যে প্রিসিয়াস অ্যামাউন্ট মানে সূক্ষ্ম। আনলাইক পেন্ডুলাম টু ট্রাভেল ইন এ ভেরি স্মল আর্টস। আগে ওই যে পেন্ডুলামের কথা বলছে, পেন্ডুলামের মতন না, এটা খুবই ছোট আকৃতিতেও আর্টসের মতন স্থানান্তর হইতে পারতো। মোরেভার দিস ইনভেনশন অ্যালাউড দ্য ইউজ অফ এ লং পেন্ডুলাম হুইচ কুড বিট অনস এ সেকেন্ড অ্যান্ড দোস লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নিউ ফ্লোরেস্টান কেস ডিজাইন হুইচ বিকেম নোন অ্যাজ দ্য গ্র্যান্ডফাদার ক্লক। অর্থাৎ বলছে এই পেন্ডুলামটা যে বিট দিত, এটা এই বিটে 1 সেকেন্ডও কাউন্ট করতে পারতো, অনস এ সেকেন্ড অ্যান্ড দোস লেড ডেভেলপমেন্ট অফ দ্য নিউ ফ্লোর স্ট্যান্ড অফ কেস ডিজাইন। আমরা লাস্ট প্যারায় চলে এসেছি। লাস্ট প্যারায় বলছে টুডে হাইলি অ্যাকুরেট টাইম কিপিং ইনস্ট্রুমেন্ট সেট দ্য বিট ফর মোস্ট ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু বর্তমানে অধিক সূক্ষ্ম সময় নিয়ন্ত্রক যন্ত্র আবিষ্কার হয়েছে, এবং এটা একটা ইলেকট্রনিক্স যন্ত্র। নিয়ারলি অল কম্পিউটার্স কন্টেন এ কোয়ার্টার ক্রিটাল ক্লক টু রেগুলেট দেয়ার অপারেশন। বলছে বর্তমানে প্রায় সকল কম্পিউটারই এই যে কোয়ার্টার ক্রিস্টাল ক্লক এর মাধ্যমে সময় নিয়ন্ত্রণ করে, এবং এটা কম্পিউটারটাকে অপারেট করে। মোরেভার নট অনলি ডু টাইম সিগন্যালস বিকাম ডাউন ফ্রম গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট ক্যালিব্রেট দ্য ফাংশন অফ প্রিসিয়াস নেভিগেশন ইকুইপমেন্ট, অর্থাৎ এই সবগুলো যন্ত্রের সাথে সময় নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ, যেমন স্যাটেলাইট সিস্টেম, নেভিগেশন ইকুইপমেন্ট, মোবাইল ফোন, স্টক ট্রেডিং সিস্টেম, ন্যাশনাল ওয়াইড পাওয়ার ডিস্ট্রিবিউশন গ্রিড অর্থাৎ পাওয়ার গ্রিড। সো integral of those based technology become a day-to-day existence that are dependency on the recorded only when fail to work, অর্থাৎ মানে এই সময় নিয়ন্ত্রণ ছাড়া বর্তমানে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। আসলে আমরা একটা ধারণা নিয়েছি, এখান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আমাদের কোশ্চেন সমাধান দ্বিতীয় অংশে থাকবে। যারা আসলে অধিক দুর্বল না, আমি তাদের শুধুমাত্র দ্বিতীয় পার্টটা ফলো করার জন্য বলবো, আর যারা প্রাথমিক থেকে নিজেকে আসলে আরো ডেভেলপ করতে চায় তারা প্রথম পার্টটাও দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।